সপ্তম শতকের মানে আজ হয়তো 1300-1350 বছর আগের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার সাথে আজকের অবস্থার বিশাল পার্থক্য থাকলেও মানুষের অবস্থান, মানুষের ভেতরের অবস্থার পার্থক্য খুব একটা নেই। কিভাবে নেই এটা আমি চর্যাপদের 33 নং চর্যায় একটা পদ পড়ি। এটা হলো চর্যাপদ, সপ্তম শতক থেকে নবম শতকে লেখা। তালত মোর ঘর নাহি পরবেশী, হাড়ির ভাত নাহি নীতি আবেশী। মানে আমার ঘরটা টিলার উপর, প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, অথচ নিত্যই ক্ষুধিত। মানে আমাদের ভিতরে ক্ষুধা, এই ক্ষুধা এখনো আছে। আজকে আমাদের অ্যালামনাইয়ের একটা সভা ছিল, আমি আর সেক্রেটারি সাহেব তরমুজ কিনতেছিলাম। তখন দেখলাম ভালো জামা কাপড় পরা এক ভদ্রমহিলা সাহায্য চাইতেছে। আবার আর এক জায়গায় দেখলাম তার অবস্থা দেখে ভালোই মনে হলো, বলছে আমার কিছু কিনা দেন। মানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা না, সে কিছু কিনতে চায়। এর আগে দেখছি একজনে মাছ বাজারে ইলিশ মাছ চায় ডাইরেক্ট, যে আমার একটা ইলিশ মাছ কিনা দেন। ইলিশ মাছ খাই নাই অনেকদিন ধরে। এগুলি শুনলে খুব খারাপ লাগে। এটা শুধু সে তো চাইতে পারতেছে, কিন্তু আমরা তো অনেকে চাইতে পারতেছি না। আমাদের কেমন লাগে? হয়তো শার্ট প্যান্ট পরে অনেক ফুটফাট করে চলি, কিন্তু আমাদের কেমন লাগে? আমাদের বেশিরভাগ বাংলাদেশের অবস্থা এখন এমন, আমরা অনেক কিছু বলতে পারি না। ওই 1700 শতকের ওই ডম্বীদের, ওই চর্যাপদের, ওই সময়ের মানুষের জীবনযাপনের সাথে আজকের মানুষের জীবনযাপনের ভেতরগত পার্থক্য খুব কম। আমরা অনেক টাকা কামাই আর আমাদের চলতে অনেক টাকা লাগে। তখন হয়তো 50 টাকা কামাইতো, 100 টাকা কামাইতো, তারা সেভাবে চলতে পারতো। আজও 30 বছর আগেও কেউ লাখ টাকা কামাচ্ছে, এটা তো ছিল মানে অসম্ভব ব্যাপার। আর এখন 100 কোটি টাকা কামায়, এটা খুব সাধারণ ব্যাপার। কারা কামায়? যারা কামায় তারা তো আমাদের অংশটাও নিয়ে নেয়, নানানভাবে কায়দা কানুন করে দিয়ে নেয়। তাহলে আমাদের টাকা যায় কই? কারা নেয়? বিষয়টা মর্মান্তিক। চর্যাপদ দিয়ে শুরু করছিলাম, চর্যাপদ নিয়ে আরো 2-1টি কথা বলি। এই চর্যাগীতি, এই বইটি আছে, আমি বহু আগে সংগ্রহ করেছিলাম। সম্ভবত আমি এখানে লিখে রাখছিলাম। আমি পুরনো মার্কেট থেকে কিনছিলাম বইটা। পল্টন বা আগে বাংলা বাজার ফুটে বই বিক্রি করত। এটা 2001 সালের লেখা, আগস্টে। আর বইটা পাবলিশড হয়েছিল 1969 সালে। এটার মূল্য 60 টাকা 50 পয়সা। প্রকাশক চিত্তরঞ্জন সাহা, পুঁথিঘর লিমিটেড। বইটি চর্যাগীতি, এটা অধ্যাপক হরলাল রায়ের। এই চর্যাগীতি নিয়ে কাজ করলাম বলতে কাজ করতেছি। চর্যাগীতির একটা চরিত্র ডম্বী, সেই মেয়েটি কেমন, সেই কিশোরীটি কেমন ছিল ডম্বীর জীবনযাপন। ডম্বী কি প্রতিবাদী ছিল? সে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে প্রতিবাদী হয়ে উঠছিল, নাকি প্রতিবাদী হয়নি? ডম্বীকে সন্দেহ করত যে হ্যালো ডম্বী তো পুষ্পি সদভাবে আইসোসি চাষি ডম্বী কাহারি নাবে। মানে এই ডম্বীকে প্রশ্ন করে যে তুই কার ইসে নৌকায় করে যাওয়া আসা করিস। এই যে সন্দেহ, এই নারীর প্রতি সন্দেহ তখনও ছিল, এখনো আছে। চর্যার পদে পদে যেই জীবনযাপনের বর্ণনা আছে, আজকের এই 2025 সালের জীবনযাপনের সেই বর্ণনা এখনো আছে। কি নারী, কি পুরুষ, কি মধ্যবিত্ত, কি নিম্ন মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলে কিছু নেই, আমরা সবাই গরিব, মারাত্মক লেভেলের গরিব। শরমে বলতে পারি না, মাঝে মাঝে অপমানিত হই নানানভাবে। সে ডম্বীকে নিয়ে কাজ করছি। আমি দেখাতে চাইব
যে সেই সময় ডম্বির জীবনযাপন, প্রতিবাদ, প্রেম, ভালোবাসা, কাম, বাসনা, আজকের আরেক তরুণীর প্রতিবাদ, প্রেম, ভালোবাসা, কাম, বাসনা, এই যে দুইজনের যে মিল অমিল, এটা আমি দেখাবো। এটা আমার উপন্যাসের বিষয়বস্তু। আমি এই উপন্যাস নিয়ে কাজ করছি। 1000 শব্দ হয়নি, 1 সপ্তাহ বসে লিখতেছি টানা। 1000 শব্দ হয়নি কেন? কারণ সেই শতকের ডম্বিদের জীবনাচরণ, তাদের সমাজ ব্যবস্থা, তারা পাহাড়ের পাদদেশে কোথায় থাকতো, না টিলার উপরে থাকতো, ওই পুরা চিত্রকল্পটা আমার তৈরি করতে হচ্ছে নিজের মতন করে। অবশ্যই এই চর্যাপদের যে তাদের জীবনযাপন, সেই আলোকে এটা অনেক চ্যালেঞ্জিং এবং এক ধরনের অভিযানের মতো মনে হয়, যে অভিযানে পদে পদে বিপদ থাকে। শাহজালাল লিখতে গিয়েও একটা অভিযান করেছিলাম, পদে পদে বিপদ, কি লিখবো না, কোনটা শাহজালালের সাথে যায়, কোনটা যায় না, তার দর্শনের সাথে সাংঘর্ষিক কিনা, এই বিষয়গুলো যেমন মাথা রাখতে হয়েছে। এতটা চাপ অবশ্য ডম্বির বেলায় নাই, কারণ ডম্বি তো কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় পুরুষ না যে তার সম্পর্কে অনেক কিছু বলা যাবে না। কিন্তু তারপরেও খুব সতর্ক থাকতে হবে, কারণ ডম্বির জীবনাদর্শ, ডম্বির ওই সময়ের কবিগণ, ওই সময়ের সমাজ ব্যবস্থার যেন বিপরীত কিছু না লিখে ফেলি। সামঞ্জস্যপূর্ণ তাদের মনস্তত্ত্ব, তাদের সমাজ ব্যবস্থা, তাদের ধর্ম, রাজনীতি, পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলি কেমন, সেই বিষয়গুলিও আমি তুলে আনবো। কিন্তু এটা আনবো অনেক বেশি ডাইনামিক, সিনেমেটিক ভাবে। পাঠক পড়ে যেন টান টান উত্তেজনা বোধ করে, পাঠক যেন মনে করে ওর পিছনে একটা বাঘ তাড়া করছে, আর ও সেই জীবন বাঁচাতে অথবা ডম্বিকে খুঁজতে বা ওই সমাজ ব্যবস্থায় সে দুর্দান্তভাবে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে। আমি এই কাজটা করব। ওই অনেক স্লো, অনেক বর্ণনা, ওই কাজে যাব না। উপন্যাসে একদম থ্রিলার লিখব। শুরু তো করলাম, আর আমরা শেষ করা পর্যন্ত বেঁচে থাকি। বেঁচে থাকতে হয় কিছুটা অপমান নিয়ে, কিছুটা অপমান সহ্য করে। পথে ঘাটে মানুষের মুখের দিকে তাকানো যায় না, সবাই যেন কোনো এক ধরনের গ্লানি বয়ে বেড়ায়, সবাই যেন কেন মনে হয় পরাজিত। আমরা পরাজিত সৈন্যের মতো জীবনযাপন করছি, একদিন বিজয় উৎসব করব বলে।